মাধ্যমিক পরীক্ষার্থী 2026-এর সকল শিক্ষার্থীকে এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ 2017 টু 2025, অর্থাৎ 2017 থেকে 2025 সালের যত রকমের প্রশ্ন আছে সূত্র বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধানগুলি এক এক করে আমি দেখাবো আমাদের এই ইউটিউব চ্যানেলে। মাধ্যমিক গণিত সাজেশন এক কথায় 2023 সালে আসা 4 নং প্রশ্নের সকল 2 মার্কের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তুমি মাধ্যমিক পরীক্ষায় 20 মার্কের 12টি সংক্ষিপ্ত প্রশ্নর বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখবে। এতে একদিকে যেমন তোমার কোন রকমের প্রশ্ন আসে, কোন অধ্যায় থেকে আসে সেগুলি ক্লিয়ার কনসেপ্ট হবে এবং তোমার প্রস্তুতি নিতেও খুবই সুবিধা হবে। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রতিটি বোর্ড পরীক্ষায় 12টি সংক্ষিপ্ত প্রশ্ন আসে, তোমাদের বলি 12টি 4 দাগ নম্বরের প্রশ্ন। ভিডিওটিতে এই 20 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। আর গণিত 2023 সালের সংক্ষিপ্ত যে 2 মার্কের প্রশ্ন সে কোন কোন জায়গা থেকে এসেছে সমস্ত বিশ্লেষণ সহ উত্তর দেখাবো। যাক, আমরা প্রশ্নটি দেখি সরাসরি। এই যে 4 নম্বর দেখতে পাচ্ছ, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 10টি। এখানে 2 গুণ 10 20 মার্ক আছে। তো 1 নম্বরের প্রশ্ন, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তাহা নির্ণয় করি। সুদ আসলের অঙ্ক। তাহলে আমরা এরপরে দেখো এক এক করে এখানে 10 নম্বর পর্যন্ত, এই 12 নম্বর পর্যন্ত, অর্থাৎ এখানে শেষ হয়েছে। যাই হোক, আমি 1 নম্বরের প্রশ্ন যেহেতু বলছি, 1 নম্বরের উত্তরটা, শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে তা নির্ণয় করি। ধরি বার্ষিক সরল সুদের হার R%, যেহেতু আমাদের সুদের হারটা দেওয়া নাই, ঠিক এবং আসল X টাকা। তাই 5 বছরের সুদের পরিমাণ এটা আসল, যেহেতু আসলকে আমরা P দিয়ে প্রকাশ করি, আর এই 5টা হচ্ছে R আর তোমার টি। তাহলে 5 বছর যেহেতু আর টি, PR/T ডিভাইডেড 100, এটা হচ্ছে সুদের ফর্মুলা। তাহলে সে অনুসারে P হচ্ছে X, আর হচ্ছে 5, আর টি তো টি এখানে কত 5 বছর। তাহলে এক এক করে 5 বছর সুদের পরিমাণ হয় XR ডিভাইডেড 20 টাকা। শর্ত অনুসারে XR ডিভাইডেড 20 সমান কত, যেহেতু আমরা টোটাল আসল ধরেছি কত X টাকা, 5 বছরের সুদের পরিমাণ। হ্যাঁ, বার্ষিক সরল সুদে আসল X টাকা, কাজেই 2/5 ইন্টু X। তাহলে এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, তো এখানে X আর X চলে যাবে, আর R সমান হবে 20 গুণ 2 ডিভাইডেড 5। তাহলে এখানে 5-এর সাথে 20 যদি বলি, 4×5 = 20, অর্থাৎ 4×2 = 8। তাই বার্ষিক সুদের হবে 8%। যাই হোক, এরপর আমরা 2 নম্বরের প্রশ্ন যাব। 2 নম্বরে, কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 1/7 1/4, বছর শেষে 11,000 টাকা লাভ হলে এদের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো। তাই আমরা যদি এটা দেখি, এখানে কোনো ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত যেহেতু যেটা দেওয়া আছে 1/7 1/4, তাহলে আমার 7 এবং 4, তুমি ভালো করে লক্ষ্য করো, 7 এবং 4-এর যে এলসিএম বা লসাগুটা তোমার জানতে হবে। তো 7 আর 4 সরাসরি গুণ 28। তাহলে আমি 1/7-কেও 28 দ্বারা গুণ করব, 1/4-কেও 28 দ্বারা গুণ করব। তাইলে যেমন এটা যদি গুণ করি 4 7 28, এখানে 4 হবে, আর এটা যদি গুণ করি এখানে 4 8 32, এখানে 4 7 28, এখানে 7 হবে। তাহলে 4:7, বছর শেষে লাভ হচ্ছে 11,000 টাকা। তাহলে এর লভ্যাংশ হবে, আমরা জানি যে অনুপাত দুটির যোগফল নিচে রাখতে হয় আর যার অংশ সেটা উপরে রাখতে হয়। তাহলে এখানে যদি আমি দেখি 7 4 11, 11-র সাথে 11 কাটলে 1,000, অর্থাৎ 4,000 টাকা। আর বি এর লভ্যাংশ হবে কি 7/4 প্লাস এখানে 7 11 77, অর্থাৎ এটা মূলত 11। তাই 11-র সাথে যদি 11 কেটে দেই তাহলে কি থাকে, 1,000টা থেকে যায় 7,000 টাকা। তাহলে আমরা অনায়াসে উত্তর দিতে পারি। এরপর 3 নম্বরের প্রশ্ন, x² - x = k × 2x - 1 সমীকরণ দ্বয়ের, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে k এর মান নির্ণয় করো। তাহলে আমরা যদি দেখি x² - x, এই সমীকরণের প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি আমি =0, অর্থাৎ এক পাশে নিয়ে নেব। x² - x মাইনাস এই কে এর সাথে গুণ করে দেবো 2kx প্লাস এই মাইনাসে এটা পাশে আসলে প্লাস হয়ে যায় কে। এরপর x², অর্থাৎ x, এক্স এর সহগ 1 + 2k + k। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমষ্টির সূত্র কি, এই যে x এর সহগ মাইনাস x এর সহগ ডিভাইডেড x² এর সহগ। তাহলে এখানে মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে 1 + 2k/k, অর্থাৎ 1 + 2k। তাহলে সমষ্টি কথাটা কি বলছে, বীজদ্বয় সমষ্টি 2। তাই প্রশ্ন অনুসারে 1 + 2k = 2, 2k সমান তাহলে 1 হবে, k সমান হাফ হবে। তাহলে উত্তর হবে হাফ। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন যাব। 4 নম্বরের প্রশ্ন একটু দেখি, যদি বি
ইজ প্রপোর্শনাল টু এ স্কয়ার হয় এবং এর বৃদ্ধি হয় 2:1 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। আবার যদি এটা ভালো করে দেখি তাহলে গিভেন বি ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার বা বি ইকুয়াল কে এ স্কোয়ার, এখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, এর মান বৃদ্ধি পায় 2:3 অনুপাতে, যেটা এখানে বলা আছে। ধরি এর প্রাথমিক মান 2x, যদি আমরা এটা নর্মালি অনুপাত থাকলে কি করি, যেটার 2:1 2x থ্রাইজ এভাবে ধরি, এবং বৃদ্ধিপ্রাপ্ত মান থ্রাইজ একটি আনুপাতিক ধ্রুবক। যখন এ ইকুয়াল 2x তখন 1 নং সমীকরণ থেকে পাই এর মানটা যখন 2x ধরবো তখন 4kx স্কোয়ার হবে বি এর মান। আবার এ যখন থ্রাইজ তখন 1 নং সমীকরণ থেকে বি ইকুয়াল 9kx স্কোয়ার, বি এর বৃদ্ধি পাওয়ায় অনুপাত 4k স্কোয়ার অনুপাত, অর্থাৎ 4:9। তাহলে উত্তর হবে কি অনুপাত তা নির্ণয় করো, অর্থাৎ বি এর বৃদ্ধি কোন অনুপাতে, তাহলে 4:9 অনুপাতে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, কিন্তু 2 নম্বরের মতোই 5 নম্বর। একটি বৃত্তের এ বি এবং সিডি দুটি যা বিএ এবং ডিসিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করো যে পি সি বি কোণ ইকুয়াল পি এ ডি কোণ। আমরা যদি দেখি ছবিটা এরকম করে আঁকবে, হ্যাঁ, তো একটি বৃত্তের এ বি এবং সিডি দুটি যা বিএ এবং সিডিকে বর্ধিত করলে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, প্রমাণ করতে হবে পি সি বি কোণ সমান পি এ ডি কোণ। এরপরে আমরা যেটা করি বিসি বি কোণ এবং বিএডি কোণ একই বৃত্তাংশ বৃত্তস্থ কোণ, একই বৃত্তাংশের বৃত্তস্থ কোণ কিন্তু বি, এই যে বি সি সি কোথায়, এই যে সি আর বি সি বি কোণ, বি মানে তোমার বিসি বি কোণ এবং বিএডি কোণ, বিএডি কোণ এরকম করে, ঠিক আছে। তাহলে আমার একই বৃত্ত। আবার পিসি বি কোণ, পি সি বি কোণ মানে এই কোণটা, এটা হচ্ছে 180 থেকে আমার বিসিডি কোণ বাদ দেবো, তাই বিসিডি কোণ পিএডি কোণ হচ্ছে 180, পিএডি কোণ 180 মাইনাস যেটা হচ্ছে বিএডি কোণ, এই দুটো। তাহলে যেহেতু এই দুটো 180, এইটা বিসিডি কোণ, তাহলে বিসিডি সমান বিএডি, যেহেতু সুতরাং 180 ডিগ্রি বিসিডি 180 ডিগ্রি বিএডি, তাহলে এটা যদি সমান হয় তাহলে পিসিবি সমান পিএডি প্রমাণিত। এরপর আমরা যাবো 6 নম্বরের প্রশ্ন। 6 নম্বরে এটাও মানে জ্যামিতি সংক্রান্ত ত্রিভুজ এবিসি এর এসি এবং বিসি বাহু দুটি যোপর যথাক্রমে এলএম, হ্যাঁ, দুটি বিন্দু এমনভাবে উপস্থাপন করা যাতে এলএম সমান্তরাল এবি এবং এ এল সমান এক্স, হ্যাঁ, -2 একক এবং এসি সমান 2x + 3 একক এবং বিএম সমান x - 3 একক এবং বিসি সমান 2, তবে x এর মান নির্ণয় করো। তো এখানে দেওয়া আছে, এটা একটু বড় অঙ্ক। তাহলে আমরা প্রদত্ত এলএম সমান্তরাল এবি, এলএম সমান্তরাল এবি, তাহলে এ এল সমান এক্স যেগুলি দেওয়া আছে সেগুলি লিখে ফেলবে। এলসি সমান এসি মাইনাস এল, এলসি এলসি সমান এসি মাইনাস এল, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে মানটা বসিয়ে দেবো x + 5 একক, অর্থাৎ এমসি সমানও একইভাবে বিসি মাইনাস বিএম, অর্থাৎ এখানে x + 3 থ্যালাসের উপপাদ্য অনুসারে এল বাই এলসি, এ এল বাই এলসি ইকুয়াল বিএম বাই বিসি। তাহলে এই দুটোর মানটা বসিয়ে দেবো, তারপর নর্মালি আর গুণন করবো, আর গুণন করে এর সাথে এর গুণ করবো x² - 2x + 3x, এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইনালি কি থাকে x - x ইকুয়াল -x সমান 9, অর্থাৎ x এর মান 9। এরপর আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্ন। 7 নম্বরের প্রশ্ন কি বলেছে, হ্যাঁ, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শ, এখানে তিনটেই কিন্তু জ্যামিতি রিলেটেড, স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এসি বি এর মান নির্ণয় করো। আসলে এরকম প্যাটার্নেই কিন্তু প্রতি বছর প্রশ্ন আছে, এখানে কিন্তু তিনটে থাকবে জ্যামিতি, ঠিক আছে। যাই হোক, এরপরে প্রশ্নটা যদি আমরা উত্তরটা দেখি, তাহলে এখানে কি ধরি কিউ এবং আর কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে ছেদ করেছে, যে সি বিন্দুতে ছেদ করেছে বহিঃস্পর্শ করছে, এ বি বৃত্ত সাধারণ স্পর্শক, এ এবং বি এইখানেও স্পর্শ করছে, এখানে এটা সাধারণ স্পর্শক, পি বিন্দু থেকে কিউ কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক পি এবং পিসি টানা হয়েছে, সুতরাং পি এ সমান পিসি, পিএসি কোণ সমান পিসিএ কোণ। আবার পি বিন্দু থেকে আর কেন্দ্রীয় বৃত্তের উপর দুটি স্পর্শক পিবি এবং পিসি টানা হয়েছে, একইভাবে পিবি সমান পিসি, অর্থাৎ পিবিসি কোণ সমান পিসিবি কোণ। তাহলে আমরা যদি দেখি এসিবি কোণ, দেওয়ার পর পিসিএ কোণ প্লাস পিসিবি কোণ, তোমরা ভালো করে চিত্রের সাথে মিলিয়ে নেবে। দেওয়ার পর এসিবি কোণ সমান পিএসি কোণ প্লাস পিবিসি কোণ, এসিবি কোণ সমান 180 মাইনাস এসিবি, তাহলে এসি মানে 2, এটাও যদি এপাশে নিয়েছি 2 এসিবি কোণ সমান 180,
এসিবি কোণ সমান 90 ডিগ্রি হয়ে গেল। পরের প্রশ্ন হচ্ছে আমরা 9 নম্বর, এটার ত্রিকোণমিতি, যেটা তোমাদের 9 পর্যন্ত কিন্তু কোনো ত্রিকোণমিতি নাই, 10-এ গিয়ে সরাসরি ত্রিকোণমিতি। হ্যাঁ, 10 সমান cot a মাইনাস 30 হলে sec a প্লাস 2 t এর মান নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এখানে কিছু সূত্র আছে, সেই সূত্রগুলি যদি ভালো করে তোমাদের জানা থাকে, আশা করি মাধ্যমিকে তোমাদের ত্রিকোণমিতি অতীব সহজ হয়ে যাবে। যাই হোক, tan 2a সমান cot a মাইনাস 30, তাই cot 90 মাইনাস 2a, অর্থাৎ আমরা tan 2 এর পরিবর্তে কিন্তু cot 90 মাইনাস 2a লিখতে পারি, আর এখানে cot a মাইনাস 30, তাহলে 90 ডিগ্রি মাইনাস 2a ইকুয়াল a মাইনাস 30 ডিগ্রি। এখন আমরা যদি ডিগ্রি এক পাশে নিয়ে যাই, a এক পাশে নিয়ে যাই, 3a ইকুয়াল 120, দ্যাট মিনস a সমান 40 ডিগ্রি। তাই sec a প্লাস 20 মানে 40 প্লাস 20 অর্থাৎ sec 60 ডিগ্রি, তাই sec 60 ডিগ্রির মান কত? 2 হয়ে গেল উত্তর। এরপরে 9 নম্বরে, এটাও ত্রিকোণমিতি, tan থিটা সমান 8/15 হলে sin থিটার মান নির্ণয় করো। তাহলে দেখো, tan থিটা সমান আমরা সূত্র জানি লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে 8/15 ধরি, লম্ব 8কে এবং ভূমি 15কে, যেহেতু একটি আনুপাতিক অতিভুজ, কাজে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই দুটো করলে দেখা যাচ্ছে 17k স্কোয়ার। sin থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ হচ্ছে লম্বর মান 8k আর অতিভুজের মান 17k, দ্যাট মিনস 8/17 হয়ে গেল উত্তর। এটা অনেকভাবে করা যায়, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করে নেবে। এর পরের প্রশ্ন যদি আমরা বলি, পরের প্রশ্ন হচ্ছে কি তোমার 10 নম্বরের প্রশ্ন, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা এইচ একক হলে এ ওয়াই ডিভাইডেড 3ভি এর মান কত? আমরা সেটা বের করতে হবে। তাহলে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর কেন আমরা ধরি? রেডিয়াস, ইংরেজিতে রেডিয়াস, বাংলায় ব্যাসার্ধ একক, যেহেতু উচ্চতা হাইট এইচ একক, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, সূত্রটা মুখস্থ করবে। তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া, এ ধরলাম, আর এইচ ভূমিতলের ক্ষেত্রফল, যেটা এটা। তারপরে গিয়ে হলো তোমার ভি সমান 1/3 এ এইচ, তাহলে এটা পেলাম, অর্থাৎ আয়তনে আবার 3ভি সমান এইচ। তাহলে আমরা যদি একটু দেখি, h/3v ইকুয়াল 1 হবে উত্তর, কারণ তোমার h/3v বের করতে বলছে, উত্তর হবে 1। এরপর আমরা 11 নম্বরের প্রশ্ন দেখব। 11 নম্বরের প্রশ্ন কি বলেছে? সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত নির্ণয় করো। তাহলে সমান, এটা ধরি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ এবং নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে আর একক এবং এইচ একক, এদের আয়তন অনুপাত হবে, যেহেতু তোমার নিরেট চোঙ বা সিলিন্ডার, যেটা পাই আর স্কোয়ার এইচ, এবং নিরেট চোঙ, বৃত্তাকার চোঙ এবং তোমার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা যদি পাই আর স্কোয়ার এইচ দ্বারা ভাগ করি, তাহলে 1 হবে, আর 1/3 অর্থাৎ 3:1। সহজ ছিল অঙ্কটা। এরপরে সর্বশেষ আমাদের 12 নম্বরের প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজানো 6, 8, 10, 12, 13 এবং x তথ্যের গড় ও মধ্যমা সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর গড় হবে কি? সবগুলি যোগ করব, যোগফল 49 প্লাস x বাই 6 ডিভাইডেড 6। আবার প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যমা যেহেতু 1, 2, 3, 4, 5, 6টি, কাজেই মধ্যমা হবে কি? জোড় থাকলে ডিভাইডেড প্লাস 1। তাহলে এখানে 10 এবং 12 ভাগ 2, 10 এবং 12, অর্থাৎ মাঝখানে দুটো যোগফল। তাহলে 10 আর 12 মানে 22, 22কে 2 দিয়ে ভাগলে 11। শর্তানুসারে তোমার কি বলেছে? মধ্যমা, তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলছে। আর এখানে গড় কি বলছে? গড় ও মধ্যমা সমান হলে, তাহলে এখানে 49 প্লাস এক্স ডিভাইডেড 6 ইকুয়াল হবে গিয়ে হলো 11। তাহলে এখান থেকে যদি আমি 6, 11, 66, অর্থাৎ 49 প্লাস এক্স ইকুয়াল 66। তাই 66 থেকে যদি 49 বাদ যায়, তাহলে 9, 10, 17, তাহলে এক্স সমান হবে কি? এক্স সমান হবে তোমার 17, তাহলে উত্তর হবে 17। এই ছিল তোমাদের সামগ্রিক যে টোটাল 1 থেকে 12টি, অর্থাৎ 2023 সালের একবারে বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান এবং সূত্রগুলিও বিশ্লেষণ করে দেখেছি। পরিশেষে বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।